আপনাকে সরিয়ে দেওয়াটা আপনি স্বাভাবিক প্রক্রিয়াই মনে করছেন? আমি অস্বাভাবিক কিছু মনে করব না, এই কারণে যে যখনই একটা নির্বাচিত সরকার আসেন তারা কিন্তু তাদের পছন্দের লোকজনকে ন্যাচারালি রিপ্লেসড হয়। আপনারা জানেন সরকার যখন ক্ষমতায় আসে সব জায়গাতে তো নির্বাচিত সরকারের লোকজন আসবে, এটা অস্বাভাবিক আমি মনে করছি না। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাতে অবাক হবার কিছু নেই। বিচার বাধাগ্রস্ত হবে এতে করে? বলছিলেন যে আইনমন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছে এবং সরকারের সদিচ্ছা আছে, আপনারা বোধহয় বৈঠকও করেছেন, সেই বিষয়টা একটু জানতে চাই। আর আপনারা কি আসলে অপেক্ষা করছিলেন যে সরকারই সরিয়ে দেখ আপনাদেরকে? দেখুন, কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ পদ থেকে অনেকে করে গেছেন না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা যে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে, তো সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই, কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সেই কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো, সে কারণে আমি এটা সঠিক মনে করি। বিচারের গতি কি বাধাগ্রস্ত হবে বা আওয়ামী লীগের কেউ কি সুবিধা পাবে মনে হয়? না, আমি তো আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা এটা উচিত হবে না আমার জন্য। আমি বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে। আপনার 17 মাসের দায়িত্ব পালনকালে যে বিচারগুলো হয়েছে, রায় হয়েছে, এগুলো নিয়ে কি কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ আছে? আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালত উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। পিক এন্ড চুজ করেছেন, এরকম অভিযোগ কি আসতে পারে যে কাউকে আনেন না আপনারা? যে তারা আমাদের আইনেই পিক অ্যান্ড চুজ করার বিষয় আছে, মানে আইনে বলা হয়েছে, যেমন ধরুন আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনী গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। আমরা কিন্তু সমস্ত পুলিশ বাহিনীর বিচার করতে পারবো না। আমরা সুপিরিয়র কমান্ডারদের এবং সবচাইতে যারা নটোরিয়াস ভূমিকায় ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনবো। এটা যদি পিক অ্যান্ড চুজ বলেন, এটা অবশ্যই পিক অ্যান্ড চুজ, এবং আইনে এই ক্ষমতা দেয়া আছে যে চিফ প্রসিকিউটর ডিসাইড করবেন কোন কোন মামলাকে তিনি এই ট্রাইব্যুনালে নিয়ে আসবেন, কোন কোনগুলোকে আনবেন না, কোনোটা দরকার হলে সাধারণ আইনে পাঠিয়ে দিতে পারবেন। সুতরাং মানবতা বিরোধী অপরাধের বিচার দুনিয়ার ইতিহাসে দেখবেন কোথাও গণহারে হাজার হাজার সৈন্যকে শাস্তি দেওয়া হয় না, সেখানে টপ কমান্ডারদের দেওয়া হয় এবং যারা একদম সরাসরি অ্যাট্রোসিটির সাথে ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল তাদেরকে সাজা দেওয়া হয়। আমাদের আইনে এটা বলা আছে। যেমন ধরেন একটা ঘটনায় 5 জন আসামি আছে, 5 জন আসামিকে কিন্তু আমি 5 বার ট্রায়াল করতে পারি। প্রথমে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, যেটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার ধারণা সম্পূর্ণ উল্টা। সে কারণে অনেকে মনে করেন যে ওকে বিচার করছে, ও তো আসামি হতে পারত। হ্যাঁ, সে যে আসামি হবে না পরবর্তীতে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে মামলা প্রমাণের জন্য আমরা যদি 5 জনের মধ্যে বাকি 4 জনকে সাক্ষী হিসেবে নিয়ে এসে মামলাটা প্রমাণ করি এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদন্ত করি, তাহলে কিন্তু কোনো রকমের আইনগত ব্যত্যয় হবে না। সুতরাং আমাদের আইনে এই সুযোগ আছে, এই বিচারের ধারাটাই ভিন্ন। সে কারণে কোনো রকমের পিক অ্যান্ড চুজ বলতে যে অর্থে ব্যবহার করা হয় সেই ধরনের কিছু করা হয়নি। আমরা যা কিছু করেছি অ্যাজ পার ল করেছি। আপনার সময় এই যে যতজন প্রসিকিউটররা ছিলেন এদের ভিতরে এক ধরনের গ্রুপিং আমরা দেখতে পেয়েছি, এটা চিফ প্রসিকিউটর হিসেবে আপনার দায় নেবেন কিনা? মানে আপনার একটা না না না, এটা আমি কোনো গ্রুপিং নাই। আমি আপনাদের স্পষ্ট করে বলছি, প্রসিকিউশন অফিসে কোনো গ্রুপিং নেই। আমাদের গ্রুপ ছিল কিভাবে? কাজের ক্ষেত্রে শেখ হাসিনার মামলার জন্য 3 জন প্রসিকিউটরের গ্রুপ, চানখারপুলের জন্য 3 প্রসিকিউটরের গ্রুপ, তারপরে আশুলিয়ার জন্য গ্রুপ। দ্যাট ওয়াজ দ্য গ্রুপ। আমাদের মধ্যে কোনো গ্রুপিং ছিল না। আমার মূল পরিচয়, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, সুতরাং আমার জায়গা হচ্ছে আইন পেশা। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমার স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাব। আমি তো একদিনের জন্য বেকার থাকছি না, কোনো সমস্যা নেই। সমপদের কোনো পদে যাচ্ছেন না না, আপাতত কোনো পদে যাচ্ছি না, আপাতত আমার পুরাতন পেশায় ফিরে যাচ্ছি। শুভকামনা। থ্যাংক ইউ, ভালো।